একটু সময় দাও অদ্রিজান, সব ঠিক হয়ে যাবে। আমি জানি তুমি সেদিনের কথা এখনো ভুলতে পারছো না, আর ভুলতে পারবেও না, কিন্তু সাময়িক সময়ের জন্য ভুলে থাকার চেষ্টা করো। মিমিয়াকে কতদিন হয়ে গেল হাসতে দেখি না। তোমাকে পেলে আগে বেসামাল ভাবে কথার বাক্স নিয়ে বসতো, আর এখন এখন চুপচাপ তোমায় জড়িয়ে রাখে। বোনটার মনেও বিষণ্ণতা ঘিরে গেছে। মিমিয়ার এমন পরিবর্তনের কারণটা আপনি নয় কি? আপনার অতীতটা সাদামাটা হলে এমন পরিস্থিতিতে আমরা পড়তাম না। অদ্রিজা রুক্ষ কণ্ঠে সোজা জবাবে মৃন্ময় স্তব্ধ হয়ে যায়। এই মুহূর্তে তার কিছু বলার নেই। চোখে মুখে শুধু ফুটে আছে অনুতপ্তের আভাস। সবার মন খারাপকে উদ্দেশ্য করে রাগীব সিদ্ধান্ত নিয়েছে শামীমাকে উপহার দেওয়া সেই বাড়িটিতে ঘুরতে যাবে সবাই মিলে। বাড়িটি শহর থেকে একটু দূরে, কিছুটা গ্রাম ভিত্তিক। রাগীবের নির্দেশে সবাই তৈরি হয়ে নেয়। কয়েক ঘন্টার মধ্যেই তারা গ্রামের বাড়িটাতে পৌঁছে যায়। তাদের সাথে আছে টিনা আর শাহানা। বড় একটা লোহার গেটের সাইডে নেমে প্লেটে বড় করে লেখা শামীমা শান্তিনিবাস। বাড়ির সামনে দাঁড়িয়ে সেই নামের উপর হাত বুলায় শামীমা। তার দু চোখ অশ্রুতে সিক্ত হয়। রাগীবের দিকে ছলছল করে তাকালে রাগীব ইশারা করে চোখের পানি মুছতে। বাড়ির ভিতর ঢুকতেই চোখে পড়ে চারিদিকে গাছগাছালির সমারোহের মাঝে দুইতলা একটা বিল্ডিং। তারা সবাই মিলে প্রথমে বাড়ির ভেতর দিকটায় ঘুরে দেখে। ঘরের ভেতরের প্রতিটা রুম, ডাইনিং, লিভিং সবটাই শামীমার মতো করে সাজানো হয়েছে। শামীমা অবাক হয়ে সবটা দেখছে। টিনা দূর থেকে এসব দেখছে, তার চোখে মুখে ফুটে আছে বিরক্তির ভাব। মিমিয়া, শাহানা, অদ্রিজা, মৃন্ময়, টিনা তারা দোতলার ঘরগুলো দেখতে গেলে শামীমা পিছপা হয়। রাগীবের দিকে তাকে নিঃশব্দে কাঁদতে থাকে। রাগীব তার চোখের পানি মুছে মুচকি হাসে। আহ, কাঁদছো কেন শামু? আমি যদি জানতাম এ বাড়িতে আসলে তোমাতে এতটা কাঁদতে হবে, তাহলে আমার মৃত্যুর আগে কখনোই তোমায় নিয়ে এই বাড়িতে আসতাম না। তুমি জানো তোমার চোখের পানি আমার ভালো লাগে না? আপনিও আমায় এত ভালোবাসেন কেন? জানি না। কথাটা বলেই হাসতে থাকে রাগীব। তার হাসির দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে শামীমা। মনে মনে ভাবে, এই হাসি যেন তোমার ঠোঁটের কোণে আমি সারা জীবন দেখি। আল্লাহ যেন আমার আশা পূর্ণ করে। ছাদের এক কোনায় দাঁড়িয়ে দূরে থাকা পুকুরটার দিকে তাকিয়ে অদ্রিজা। কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনে ফাহাদের সাথে কথা বলছে মৃন্ময়। শাহানা আর মিমিয়া সিঁড়ি ঘরের সামনে দাঁড়িয়ে সবাই যে যার কাজে ব্যস্ত। সেই সুযোগটায় লুফে নেয় টিনা। সবাইকে অন্যমনস্ক দেখে সে পেছন থেকে অদ্রিজাকে ধাক্কা দিয়ে দূরে সরে যায়। হঠাৎই পেছন থেকে ধাক্কার টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যায় অদ্রিজা। মৃন্ময় ফাহাদের সাথে কথা বলছিল, তখনই তার কানে আসে অদ্রিজার চিৎকার। মোবাইলটা কান থেকে সরিয়ে সামনে তাকাতে রেলিং ধরে অদ্রিজাকে ঝুলন্ত অবস্থায় দেখে। হাতের ফোনটি অটোমেটিক মৃন্ময়ের হাত থেকে পড়ে যায়। বুকের ভেতরটায় চাপা অনুভব হয়। দ্রুত দৌড়ে এসে রেলিং ধরে অদ্রিজাকে টেনে তোলে। অদ্রিজার হাতের এবং পেটের বেশ কয়েক স্থানে চামড়া ছেলে রক্ত ঝরছে। অদ্রিজাকে সোজাসুজি দাঁড় করিয়ে মৃন্ময় দ্রুত তাকে শক্ত হাতে চেপে ধরে। অদ্রিজা এখনও কাঁপছে। মৃন্ময়ের বুকে তাকে শক্ত করে চেপে ধরলেও ভয়টা সম্পূর্ণ কাটেনি তার। থরথর করে কাঁপতে কাঁপতে ফুপিয়ে কেঁদে ওঠে। অদ্রিজা, শান্ত হও প্লিজ, কাঁদবে না তুমি। মৃন্ময় অদ্রিজার মাথায় হাত বুলিয়ে দেয়। নিজেকে স্বাভাবিক রাখতে চাইলেও স্বাভাবিক রাখতে পারছে না। রাগে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। শাহানা আর মিমিয়া অদ্রিজার পাশেই দাঁড়িয়েছিল। অদ্রিজার কান্না দেখে মিমিয়াও কেঁদে দেয়। একের পর এক বিপদ তাদের পিছু ছাড়ছে না। অদ্রিজার কান্নার সাউন্ড বন্ধ এলে মৃন্ময় তাকে মিমিয়ার সামনে দাঁড় করে টিনার সামনে দাঁড়ায়। টিনা পিছিয়ে যেতে নিলে মৃন্ময় ঠাস করে টিনার গালে চড় লাগায়। মৃন্ময়ের আচরণ দেখে সবাই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। শাহানা দ্রুত টিনাকে আগলে নিয়ে মৃন্ময়ের দিকে তাকায়। মৃন্ময়, ওকে মারলি কেন? তোমার মেয়ের সাহস কি করে হয় অদ্রিজাকে ধাক্কা দেওয়ার? ওর এইসব বেয়াদবি আমি আসার পর থেকে সহ্য করছি। কাউকে কিচ্ছু বলিনি, তবে আজ যেটা করেছে বড্ড খারাপ করেছে খালামুদি। মাকে তুই বলছিস ছিনা এসব কেন করবে? কেন করেছে তা তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো। আর হ্যাঁ, আমি কোনো প্রমাণ ছাড়া কথা বলছি না। কারো সাহস নেই অদ্রিজাকে ধাক্কা দেওয়ার। আর ছাদের রেলিংয়ে এত উঁচু পা ফসকে পড়ারও চান্স নেই। ধাক্কা দেওয়া ছাড়া অদ্রিজা পড়বে না। তোমার মেয়েকে সামলাও খালামুনি, না হলে আমার হাতেই তার মৃত্যু আসবে। মৃন্ময়ের উত্তর শুনে ভয়ে আড়ষ্ট হয়ে যায় অদ্রিজা। মৃন্ময়ের পুরনো সত্তা যদি জেগে উঠে তবে টিনার মৃত্যু ছাড়া আর কোনো শাস্তি মৃন্ময় দেবে না। অদ্রিজা কিছু বলতে যাবে তার আগে মৃন্ময়ের তীক্ষ্ণ চাহনি দেখে থমকে যায়। আবারও আগের মতো ফুপিয়ে কেঁদে উঠে সে। ভয়টা এখনো কাটেনি অদ্রিজার। কিছুক্ষণ পর পর হেঁচকি তুলে কাঁদছে। একের পর এক বিপদ তার পিছু ছাড়ছে না। টিনা সে তো সবচেয়ে বড় কাণ্ডগুলো ঘটিয়ে ছাড়ছে। সেদিন সবচেয়ে বড় আপত্তিকর কাণ্ড ঘটালো, আর আজ তো অদ্রিজার জীবন মরণে সন্ধিক্ষণে পৌঁছে গেছিল। কিছুক্ষণ আগে মৃন্ময় টিনাকে ধমক দিয়ে অদ্রিজাকে হিড়হিড় করে টেনে ছাদ থেকে নেমে আসে। একটা রুমে অদ্রিজাকে নিয়ে ঢুকে ছুঁড়ে মারে অদ্রিজাকে।
অদ্রিজা টাল সামলাতে না পেরে ধপাস করে বিছানায় গিয়ে পড়ে। তখনই কানে আসে মৃন্ময়ের বিকট চিৎকার। খবরদার, এই রুম থেকে যেন এক পাও বাইরে না যায়। আমি যদি আমার কথার খেলাফ করতে দেখি তবে পরিস্থিতি কিন্তু বেসামাল হয়ে যাবে। মৃন্ময় আবারও বিকট শব্দে দরজাটা বন্ধ করে রুম থেকে বাইরে চলে যায়। মৃন্ময়ের হুমকি স্বরূপ কথা শুনে অদ্রিজা থমকে যায়। বিছানার উপর হাত পা গুটিয়ে জড়সড় হয়ে বসে কাঁদতে থাকে। মুখে হাত দিয়ে কান্নার আওয়াজ থামাতে চাইলেও আরো জোরে ফুপিয়ে উঠছে। পেটের দিকটায় চামড়া ছিঁড়ে রক্ত ঝরছে, হাতেও একই অবস্থা, কাটা স্থানে ভীষণভাবে জ্বালা করছে। হাঁটুতে মাথা গুজে চুপচাপ কাঁদতে থাকে। মাঝে মাঝে নিস্তব্ধ রুমটায় ভেসে উঠছে অদ্রিজার হেঁচকি তোলার শব্দ, দপদপ জুতার শব্দ করে রুমে ঢুকে মৃন্ময়। অদ্রিজার দিকে এক পলক তাকিয়ে আবারও দৃষ্টি সরিয়ে নেয়। শাড়ির একপাশে অদ্রিজার উদাম পেটটার ক্ষত বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। সেদিকে তাকিয়ে মৃন্ময়ের রাগ আগুনের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে। হাতে থাকা ফার্স্ট এড বক্সটা বিছানায় রেখে অদ্রিজার পাশে বসে। মৃন্ময়ের বাম হাত অদ্রিজার মাথার উপর রাখতেই অদ্রিজা মাথা তুলে মৃন্ময়ের দিকে তাকায়। চোখ দুটোর পাতা চোখের জলে নেতিয়ে গেছে। কপালের দিকটায় কয়েকটা চুল এলোমেলো হয়ে অদ্রিজার ঠোঁট ছুঁয়ে দিয়েছে। মৃন্ময় একটা দীর্ঘশ্বাস ছেড়ে গজকাপড় আর ওষুধ নিয়ে অদ্রিজাকে টেনে সোজা করে বসায়। হাতের কাটা অংশটা পরিষ্কার করতে নিলেই দু চোখ খিচে বন্ধ করে নেয়। অসহ্য ভাবে কাটা অংশটায় জ্বালা করতে থাকে। মৃন্ময় সেদিকে তাকিয়ে তোয়াক্কা না করে নিজের কাজ করতে থাকে। পরিষ্কার করা হলে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। অদ্রিজা মৃন্ময়ের কার্যকলাপ দেখছে আর জোরে জোরে নাক টানছে। মৃন্ময়ের গায়ে থাকা শার্টটা ঘামে জুবুথুবু হয়ে আছে। বুকের দিকটায় দুটো বোতাম খোলা। মৃন্ময়ের লোমশ বুকের দিকে তাকিয়ে দ্রুত তার দৃষ্টি সরিয়ে নেয়। দাঁড়াও। মৃন্ময়ের হঠাৎ ধমক সুরের কথায় অদ্রিজা হতভম্ব হয়ে মৃন্ময়ের দিকে তাকায়। অদ্রিজার দিকে এক পলক তাকিয়ে সে আবারও বলে, আমি দাঁড়াতে বলেছি, কথা কি কানে যায় না? দাঁড়াবো কেন? সে তো দাঁড়ালেই দেখতে পাবে। অদ্রিজা মৃন্ময়ের কথায় শটান হয়ে দাঁড়িয়ে যায়। মৃন্ময় শব্দ করে শ্বাস ছেড়ে অদ্রিজার শাড়িটা পেটের কিছু অংশ থেকে উন্মুক্ত করে। মৃন্ময়ের কাণ্ডে অদ্রিজা দুপা পিছিয়ে যায়। মৃন্ময় চোখ তুলে প্রশ্নবিদ্ধ চোখে অদ্রিজার দিকে তাকায়। সমস্যা কি? পিছিয়ে গেলে কেন? আপনি কি করছেন? কি করছি মানে? কাটার স্থানে ওষুধ লাগাচ্ছি। মৃন্ময়ের কথায় কোনো প্রত্যুত্তর করল না সে। দু চারটা ঢোক গিলে অস্থিরভাবে বলে, আমাকে দিন, আমি করছি। ও দিয়ে দি, তুমি করবে? পারবে তো? পারবো না কেন? অবশ্যই পারবো। অদ্রিজার কথায় মৃন্ময় তুলাটি অদ্রিজার দিকে বাড়িয়ে দেয়। তুলার দিকে তাকিয়ে অদ্রিজা আরও একবার ঢোক গিলে। কিছুক্ষণ আগে হাতেই ওষুধ লাগানোর ফলে প্রচণ্ডভাবে জ্বলতে শুরু করে। আর এখন যদি পেটের দিকটায় এই ওষুধের ছোঁয়া পায় তবে আজ আর দাঁড়িয়ে থাকা হবে না। অদ্রিজা হাতে থাকা তুলাটি ছুঁড়ে ফেলে দিল। তার কাণ্ড দেখে মৃন্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে বলে, তুলাটা ফেললে কেন? আমার ঔষধের প্রয়োজন নেই, আমি ঠিক আছি, ভালো হয়ে যাব, ব্যান্ডেজ করার দরকার নেই। ডাক্তার কি আমি নাকি তুমি? ডাক্তার হলেই যে সব জানা যায় তা কিন্তু না। আপনি ডাক্তার হয়েছেন তো কি হয়েছে? আমি ডাক্তারি পড়াশোনা করি, সো এইসব বিষয়ে জ্ঞান আমার কম না। বলেছি তো আমার ঔষধের প্রয়োজন নেই, আপনি শুধু শুধু বাড়াবাড়ি করছেন। অদ্রিজার এমন বোকা বোকা কথা শুনে মৃন্ময়ের পেট ফেটে হাসি পাচ্ছে। কিন্তু এই মুহূর্তে হাসলে অদ্রিজারও সাহস পেয়ে যাবে। তাই চোখে মুখে এখনো গম্ভীরতার ভাব ধরে রেখেছে। তুমি ডাক্তারি পড়ো আর আমি ডাক্তার, আশা করি তফাৎটা তোমার বোঝার কথা। অদ্রিজা মিনমিনিয়ে কথাটা বলে দুই দণ্ড পিছিয়ে যায়। মৃন্ময় রাগ এবার বেড়ে যাচ্ছে। তেরে এসে তাকে সামনে হ্যাঁচকা টেনে বলে, বেশি কথা বললে কানের নিচে দুইটা দেব। অদ্রিজার মাথা নামিয়ে নেয়, নিঃশব্দে কাঁদতে থাকে। একদিকে লজ্জায় মৃন্ময়কে ওষুধ লাগাতে দিচ্ছে না, অন্যদিকে পেটের চামড়ার ব্যথায় অসহ্যকর পরিস্থিতি। সব দিক ভেবে অদ্রিজা টিনাকে মনে মনে বিশ্রী গালি দেয়। অদ্রিজার ভাবনার মাঝেই মৃন্ময় হাত টেনে অদ্রিজাকে তার সামনে দাঁড় করায় এবং যত্ন সহকারে কাটা স্থান পরিষ্কার করতে থাকে। অদ্রিজার একদিকে কাটা স্থান জ্বলছে, অন্যদিকে মৃন্ময়ের স্পর্শে তার সুরসুরি লাগছে। মৃন্ময় মলম লাগানোর মাঝপথে অদ্রিজা নিজেকে কন্ট্রোল করতে পারে না। খিলখিল করে হাসতে হাসতে 4 কদম পিছিয়ে যায়। অদ্রিজার কাণ্ড দেখে মৃন্ময় ভেবাচাকা খেয়ে যায়। কি হলো? তুমি সরে গেলে কেন? আর এভাবে হাসছো কেন? মৃন্ময়ের কথায় প্রত্যুত্তর দিল না অদ্রিজা। সে দেয়ালের সাথে হেলান দিয়ে খিলখিল করে হাসতে থাকে। মৃন্ময় অদ্রিজার কোনো কার্যকলাপ বুঝতে পারছে না। কি শুরু করেছো তুমি অদ্রিজা? কখনো ভীতুকর চাহনি দিয়ে তাকিয়ে থাকো, কখনো নিঃশব্দে কাঁদো, আবার কান্নার মাঝে হাসতে থাকো। তোমার কার্যকলাপ কিছুই আমার মাথায় ঢুকছে না। অদ্রিজা এবার প্রত্যুত্তর করলো না। দীর্ঘশ্বাস ছেড়ে মৃন্ময় অদ্রিজাকে টেনে এনে ব্যান্ডেজ করে দেয়। তখনও অদ্রিজা হেসেই যাচ্ছে। মৃন্ময় তার হাসির দিকে তাকিয়ে নিজেই হেসে দেয়। এবার হুট করে মৃন্ময় অদ্রিজার নগ্ন পেটে চুমু খায়।
মৃন্ময়ের স্পর্শে হাসি বন্ধ করে কেঁপে ওঠে অদ্রিজা। পাথরের দৃষ্টিতে তাকিয়ে থাকে মৃন্ময়ের দিকে। লজ্জায় যেন এখনই মিশে যাবে ভূপৃষ্ঠে। 2 দিন পর বাড়ির সবকিছুই স্বাভাবিক। রাগীব কিংবা শামীমা কেউ জানলো না টিনার কাণ্ডের কথা। সেদিন মিমিয়া যখন ছাদ থেকে নেমে যায় অদ্রিজার পিছু পিছু, তখনই শাহানা রাগের মাথায় ঠাস করে চল লাগিয়ে দেয় টিনার গালে। টিনা অবাক হয়ে তার মায়ের দিকে তাকালে তিনি দাঁত কিরমির করে বলেন, মানে তুই কি বলছিস? টিনা এসব কেন করবে? পাগল হয়ে গেছিস তুই টিনা। তুই যে অদ্রিতাকে ধাক্কা দিয়েছিস তা আমি তখনই দেখেছিলাম, কিন্তু কিছু বলার আগেই অদ্রিতা ছিটকে পড়ে যায় আর মৃন্ময় এসে ধরে নেয়। যদি আজকে কিছু হয়ে যেত তবে তোকে এত সহজে মৃন্ময় ছেড়ে কথা বলতো না। কিন্তু মম, চুপ, একদম চুপ। আমি জানি তুই মৃন্ময়ের প্রতি উইক, কিন্তু এখন তো তার বিয়ে হয়েছে, সব স্বাভাবিক। তাহলে এমন পাগলামো কি মানে? দেখ টিনা, সময় থাকতে থাকতে তোর ভাব আবেগ পরিবর্তন কর। আশা করি এমন কিছু করবি না। নিজের বোন দুলাভাইয়ের সামনে দাঁড়াতে আমার লজ্জায় মাথা কাটা যায়। শাহানা রাগে গিজগিজ করতে করতে নিচে নেমে আসে। টিনা রাগ সামলাতে না পেরে পাশে থাকা ফুলের টবে পা দিয়ে জোরে প্রহার করে। বিকালের দিকে রেডি হয়ে বাড়ির বাইরে বের হচ্ছে টিনা। তাকে ছাদ থেকে মৃন্ময় বের হতে দেখেই কাকে যেন কল করে। কিছুক্ষণ পর সে নিজেও বাড়ি থেকে বেরিয়ে যায়। একটা রুমের মাঝে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে টিনাকে। তার সামনে দাঁড়িয়ে আছে ফাহাদ। রুমটার একপাশে দা, ছুরি, রামদা সহ বিভিন্ন ধারালো অস্ত্রের স্তূপ। টিনা বাড়ি থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পরেই তাকে কেউ পেছন থেকে ডাক দেয় এবং ঘুরে তাকালে মুখে রুমাল চেপে ধরে, যার ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই সে সেন্সলেস হয়ে যায়। যখন চোখ খুলে তখন নিজের এই অবস্থা দেখে হতবিহ্বল হয়ে যায়। ফাহাদের দিকে বারবার তাকিয়ে কথা বলার চেষ্টা করে। একদিকে নিজের মুখে টেপ, অন্যদিকে ফাহাদ টিনার এমন ছটফট করার কারণও বুঝতে পারে। কিন্তু মৃন্ময় আসার আগে তার মুখ খোলা নিষিদ্ধ, তাই চুপচাপ টিনার সামনে দাঁড়িয়ে আছে। কিছু মুহূর্ত পর মৃন্ময় এসে হাজির হয় এবং টিনার মুখ থেকে দ্রুত টেপ খুলে নেয়। মৃন্ময় টেপটা বেসামালভাবে জোরে টান দিলে টিনা আহা, করে শব্দ করে। ঠোঁটের চারিপাশ একদম লাল হয়ে আছে। হোয়াট ইজ দিস মৃন্ময়? আমাকে এখানে এইভাবে বেঁধে রাখা হয়েছে কেন? টিনার মুখে মৃন্ময় তার নাম শুনে ভ্রু যুগল করছে কেন? মৃন্ময়? মৃন্ময় কি? ভাই ডাক। আমি তোর কত বছরের সিনিয়র, তোর হিসাব আছে? মৃন্ময়, শাট আপ, ভাই রাখতে বলেছি আমি। মৃন্ময়ের ধমক শুনে চুপসে যায় টিনা। ভাইয়া আমাকে এখানে বেঁধে রেখেছো কেন? কিছু হিসেব নিকেশ যে বাকি আছে আমার। কি হিসেবে? মৃন্ময় এবার জোরে শ্বাস নেয়। টিনার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, অদ্রিজাকে মারার জন্য উঠে পড়ে লাগলি কেন? টিনা চুপচাপ মৃন্ময়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মৃন্ময় তার উত্তরের অপেক্ষায় পূর্ণ দৃষ্টিতেই তাকিয়ে আছে। তুমি জানতে আমি তোমায় ভালোবাসি। আগে কতবার বোঝানোর ট্রাই করেছি, কিন্তু তুমি বুঝলে না। শেষে কিনা বিয়ে করে নিলে। হ্যাঁ, করেছি তো। আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করেছি। কিন্তু তুই অদ্রিজাকে এইভাবে মারার জন্য উঠে পড়ে লাগছিস কেন? ও, বুঝতে পেরেছি। তুই ভেবেছিলি অদ্রিজাকে সরিয়ে তুই তার জায়গায় নিজেকে বসাবি। কিন্তু তুই কি এটা জানিস, তোর মতো মেয়েকে বোন হিসেবে ভাবতেও আমার ঘৃণা লাগে। আর বউ সে তো বহু দূরের। মৃন্ময়ের তাচ্ছিল্য কথায় রেগে যায় টিনা। মৃন্ময়ের দিকে চোখ রাঙিয়ে বলে, মৃন্ময়, চুপ, একদম চুপ। আওয়াজ নিচে। তোর কি হাল করতে পারে আমি, সেটা তোর ধারণার বাইরে। অদ্রিজাকে আমি ঠিক যতটা ভালোবাসি তার থেকেও আমি বেশি তোকে ঘৃণা করি। তুই আমার খালামনির মেয়ে বলে ক্ষমা করলাম। একমাত্র খালামনির দিকে তাকিয়ে আমি তোর সব কার্যকলাপে চুপ করেছিলাম। কি করবে তুমি? আবার কিচ্ছু করতে পারবে না। এই টিনার সাথে খবরদার লাগতেই শোনা, ফল কিন্তু খুব খারাপ হবে। টিনার হুমকি শুনে ফিক করে হেসে দেয় ফাহাদ। বাঘের সামনে দাঁড়িয়ে ছাগল যেন ম্যাঁ করছে। ফাহাদের কাছে এখন বিষয়টা ঠিক তেমন লাগছে। তোর আবার কি হলো ফাহাদ? না বস, কিছু না, ক্যারি অন। ফাহাদের হাসার কারণ বুঝতে পেরে মৃন্ময় নিজেও বাঁকা হাসে। টিনার দিকে তাকিয়ে বলে, ও, টিনা, কি করবি আমার সাথে একটু শুনতে চাই আমি। টিনা তার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেয়। রাগে দাঁতে দাঁত চেপে বসে আছে। উত্তর না পেয়ে মৃন্ময় আবারও তার দিকে তাকায়। কি রে বল টিনা, কি করবি আমাকে? কিচ্ছু করতে পারবি না তুই। আমি যে কি জিনিস তোর কোনো আইডিয়া নেই। কয়েকদিন আগেই তো মরে যাচ্ছিলি, অল্পের জন্য বেঁচে গেলি। আচ্ছা, তোর কি ধারণা সত্যি সত্যি ড্রিঙ্কস করে এমনটা হয়েছে? আগেও করেছিস, এমন তো হয়নি। তাহলে? মৃন্ময়ের কথা শুনে চোখ ছোট করে তাকায় টিনা। তার মনেও এই প্রশ্ন এসেছিল, তবে বেঁচে ফিরেছে এইসব ভাবতেই তার সন্দেহ মুছে ফেলে। ওই দিন তোর জুসের সাথে আমি বিষ মিশিয়েছিলাম। মৃন্ময়ের মুখে এমন কথা শুনে বিষম খায় টিনা। কিন্তু কেন এমনটা করলে তুমি?
তোকে তো আমি মেরেই ফেলতাম, কিন্তু খালামুনি আমার উইকনেস, তাই তুই বেঁচে গেলি। সেদিন তুই আমার রুমে এমন বাজে একটা কাণ্ড ঘটালি যার প্রভাবে অদ্রিজা সুসাইড করে। কালকে আবার তাকে মারার চেষ্টা। আমি কি তোকে এমনি এমনি ছেড়ে দেব? আমি মৃন্ময় মেহরাব, দুই সত্তায় আমার বসবাস, এক হিংস্র, দুই নম্রতা। কথাটা বলে মৃন্ময় টিনাকে অবাক করে দিয়ে তার গালে চড় লাগায়। তৎক্ষণাৎ টিনার মাথা চক্কর দিয়ে উঠে, নাকের ভেতর বিরক্তিকর শো শো আওয়াজ করতে থাকে। রাগে মৃন্ময়ের সারা শরীর কাঁপছে। এই মুহূর্তে রাগ মেটানো তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। টিনার দিকে তাকিয়ে রেগে অগ্রসর হতে নিলেই ফাহাদ তার সামনে দাঁড়িয়ে যায়। বস ছেড়ে দিন, আপনি এখন অনেকটা রেগে গেছেন। আমি জানি এই মুহূর্তে আপনি খুন না করা ছাড়া শান্ত হবেন না। টিনা ম্যামকে ছেড়ে দিন, একটা চর তার জন্য যথেষ্ট। কিন্তু আমার রাগ তো কমেনি, আমার ক্ষোভ কমেনি। ওর সাহস কি করে হয় আমার কলিজায় হাত বাড়ায়? তারিফকে নিয়ে আয়। কেন বস? বলেছি নিয়ে আয়, আর একটা প্রশ্ন করলে খুব খারাপ হয়ে যাবে। ফাহাদ দ্রুত গার্ডদের তারিফকে আনার জন্য ইশারা করে। কয়েক মিনিটের মধ্যে চেয়ারের সাথে বেঁধে রাখা রক্তাক্ত তারিফকে টিনার কিছু দূরে বসানো হয়। তারিফ পিটপিট করে তাকিয়ে আছে। তাকে এত বাজেভাবে মেরেছে, দেখতেও ভীষণ ভয়ঙ্কর লাগছে। টিনা অবাক হয়ে মৃন্ময়ের কার্যকলাপ দেখছে। মৃন্ময় এবার টিনার দিকে অগ্রসর হয়। তোকে শাস্তি দেবো কি করে জানিস? মস্তিষ্কের শাস্তি। তোর সামনে ওই লোকটাকে মারবো, তুই পূর্ণ দৃষ্টি দিয়ে তা দেখবি। যদি চোখ বন্ধ করিস তবে উত্তপ্ত গরম পানি তোর শরীরে ছলছে দেয়া হবে। এই ছেলেটাকে দেখেছিস? সে নিজেও তোর মতো আমার অদ্রিজান আর মিমিয়াকে মারতে চেয়েছিল, কিন্তু তুই বেঁচে গেলি। এবার তোকে দেখাবো মৃন্ময়ের সাথে টক্কর নেওয়ার ফল কতটা ভয়ঙ্কর হয়। মৃন্ময় হাতে একটা ধারালো ছুরি নিয়ে তারিফের সামনে দাঁড়ায়। কিরে, আমার কলিজায় এইভাবে আঘাত করেছিস এনএসের কথায়, এবার তোর এনএস কোথায়? তোকে তোর বস বাঁচাবে না? কথাটা বলেই হাসতে থাকে মৃন্ময়। হাতে থাকা ছুরিটা দিয়ে ফালাফালা করতে থাকে তারিফের শরীর। অসহ্য যন্ত্রণায় চিৎকার দিচ্ছে সে, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই। ভয় একের পর এক ঢোক গিলছে ফাহাদ আর টিনা। টিনা তার দৃষ্টি সরিয়ে নিলে পেছন থেকে একজন গার্ড তার পায়ে উত্তপ্ত গরম পানি ঢালে। অবিলম্বে টিনা গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে। মৃন্ময় ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে বলে, আগেই বলেছিলাম দৃষ্টি সরাবি না, যতবার সরাবি ততবার এমন হবে। মৃন্ময় তারিফের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এই হাত, এই হাত দিয়ে আমার কলিজার দুই অংশকে আঘাত করেছিস, এই হাত তোর থাকবে না। একটি ফিঙ্গার কাটার নিয়ে মৃন্ময় একের পর এক তারিফের 10টা আঙ্গুল কেটে নেয়। টিনা সেদিকে তাকিয়ে কেঁপে ওঠে। তারিফের সারা শরীরে রক্ত চুইয়ে চুইয়ে মেঝেতে পড়ছে। মৃন্ময় এবার একটা রামদা তুলে নেয়, মুখ বাঁকিয়ে বলে, এই হাত আমি কিছুতেই রাখবো না। দুই কোপে তারিফের দুই হাত আলাদা হয়ে যায়। তারিফের চিৎকার দেওয়ার শক্তি যেন লোপ পেয়েছে। মুখ দিয়ে গড়গড় বমি করে চোখ বুজে নেয়। এসব কাণ্ড দেখে টিনার মাথায় চক্কর দিয়ে উঠে। চোখের সামনে হঠাৎ মৃন্ময়কে ঝাপসা লাগছে। কয়েক সেকেন্ডে সে নিজেও সেন্স হারায়। দুজনের অবস্থা দেখে মৃন্ময় তৃপ্তির হাসি আসে। একজন গার্ড এসে মৃন্ময়কে একটা গামছা এগিয়ে দেয়। মৃন্ময় হাত পরিষ্কার করতে করতে রুম থেকে বেরিয়ে যায় এবং ফাহাদকে ইশারা করে তার সাথে আসতে। শোন ফাহাদ, তারিফের লাশ কয়েকশো টুকরো করবি, তার মধ্যে কয়েক টুকরো কুকুরকে দিবি আর বাকিগুলো নদীতে ফেলবি। টিনার জ্ঞান ফিরলে হুমকি দিয়ে মুখ বন্ধ রাখার ব্যবস্থা করবি। ওকে বস। আর শোন, তোকে একটা কথা বলি, অদ্রিজাকে নিজের বোন ভেবেছিস, খুশি হলাম, কিন্তু ভাই বোন মিলে আমার বিরুদ্ধে ছক কষতে যাবি না, ফল ভালো হবে না। আশা করি তোর পরিবার আছে, ভুলে যাসনি। তোর একটা ভুল তাদের জীবনে ধ্বংস নামিয়ে আনবে, তাই মুখটা এবার কন্ট্রোল কর, এই সব যেন অদ্রিজার কানে না ওঠে। মৃন্ময়ের ঠান্ডা মাথার হুমকি শুনে ফাহাদ চমকে যায়। ভয় তার শ্বাস বন্ধ হওয়ার অতিক্রম হয়েছে। একটা ঢোক গিলে বলে, ম্যাম জানবেন না। ফাহাদ ঘামছে, তবু একটা প্রশ্ন মৃন্ময়কে না করলে তার রাতের ঘুম হবে না। সব জড়তা ভুলে মৃন্ময়কে বলে, বস আপনি ম্যামকে কথা দিয়েছেন, সব ছেড়ে দেবেন, একজন সাধারণ মানুষ হবেন, তাহলে? হ্যাঁ, আমি সব ছাড়বো বলেছি, আর ছেড়েও দেব, কিন্তু শত্রুপক্ষ নয়। শামিমার কোলে মাথা রেখে জীবনের হিসাব কষতে ব্যস্ত অদ্রিজা। তার মাথায় ঘুরঘুর করছে তারিফের কথা। তারিফ ছেলেটার কথা মৃন্ময়কে জিজ্ঞাসা করবেও করা হয়নি। অন্যদিকে ফাহাদ এই বাড়িতে ইদানিং কম আসছে, কিন্তু কেন? হয়তো কাজের চাপ। এইভাবে একের পর এক কথা ভেবেই চলছে অদ্রিজা। 2 সপ্তাহ আগে টিনা আর শাহানা হুট করে প্লেনের টিকিট কেটে চলে যায়। শাহানার থেকেও তাড়াটা অবশ্য টিনার বেশি ছিল, কারণ পরবর্তীতে মৃন্ময় তাকে 1 সপ্তাহের সুযোগ দেয় বাংলাদেশ থেকে চলে যেতে। আর কাউকে যেন সেদিন তারিফ হত্যার বিষয়টি না জানায়। এইসব বিভিন্ন হুমকিতে টিনা যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করে।
তারপর থেকে এ বাড়িটা স্তব্ধ হয়ে আছে। বিকেল পেরিয়ে যাচ্ছে, মিনময় রাগীব বাড়িতে নেই। মিমিয়া তার কোচিং ক্লাসে। বাড়িতে শুধু অদ্রিজা আর শামীমা। কিছুক্ষণ আগেই চুমকির সাথে কথা বলে শামীমার রুমে এসে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। শামীমাও পরম যত্নে অদ্রিজার চুলে বিলি কেটে দিচ্ছে। নীরবতা কেটে প্রথম কথা শামীমা বলে, দেখলি অদ্রিজা, বাড়িটা কি নিরিবিলি হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে একটা বাচ্চা থাকলে কেমন হতো। শামীমার কথা শুনে ভ্রু কুঁচকে যায় অদ্রিজা। তুমি কি এখন আবার দত্তক নেবে নাকি মা? আমার কি নতুন দেবর ননদ আসবে নাকি? অদ্রিজার কথা শুনে হো হো করে হেসে উঠলেন শামীমা। অদ্রিজার মাথা আলতো করে ধাক্কা দিয়ে বলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।